হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি 2 মার্কের প্রশ্ন উত্তর। তোমরা ভালো করে ভিডিওটি দেখো এবং প্রয়োজন পড়লে খাতায় নোটসগুলো লিখে নাও, তাহলে তোমাদের পরীক্ষাতে খুব সুবিধা হবে। কারণ আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় পড়ে যাবে। সুতরাং আর বেশি কথা না বলে তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, বিপ্লব বলতে কি বোঝো? উত্তর দেখো, কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত ও কার্যকরী পরিবর্তনকে বিপ্লব বলে। বিপ্লব হলো পূর্বতন ব্যবস্থার আমূল পরিবর্তন, মানে ব্যাপক পরিবর্তন। উদাহরণ হিসাবে বলতে পারি আমরা 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের কথা, যা সে দেশের সমাজ, রাষ্ট্র ও অর্থনীতিতে না ব্যাপক এবং সর্বাত্মক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিল। ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, বিপ্লবের পূর্বের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো কেন? বা প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? ভলতেয়ার বিপ্লব পূর্ব ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন। মনে রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কোন দার্শনিক বলেছেন? দার্শনিক ভলতেয়ার বলেছেন। ঠিক আছে। তো এর কারণ কি? কারণ 1 নম্বর দেখো, বিপ্লবের পূর্বে ফরাসি জনগণের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। 2 নম্বর, লেতর দ্য ক্যাসে, এটা খুব ভালো করে মনে রাখবে তোমরা। লেতর দ্য ক্যাসে এটা একটা গ্রেপ্তারি পরোয়ানা, যার সাহায্যে যে কোনো ফরাসিকে বন্দি করে বিনা বিচারে আটকে রাখা হতো। 3 নম্বর কারণ হচ্ছে, ফরাসি রাজশক্তির প্রতীক বাস্তিল দুর্গ কি করত? নিরাপরাধ লোকে ভর্তি হয়ে গিয়েছিল এই বাস্তিল দুর্গ। তোমরা অবশ্যই এখানে মনে রাখবে, ফরাসি রাজশক্তির প্রতীক হচ্ছে বাস্তিল দুর্গ। ঠিক আছে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, কে কেন বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। তাহলে কে বলেছে? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তার কোন গ্রন্থে এই কথাটি বলেছেন তিনি? ওয়েলথ অফ নেশনস। পরীক্ষায় আলাদাভাবে কোশ্চেন আসতে পারে, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের লেখা ওয়েলথ অফ নেশনস গ্রন্থ। তো তিনি ফরাসির অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কেন? কারণ হচ্ছে 1 নম্বর পয়েন্ট দেখো, বিশৃঙ্খল অর্থনীতি। ফ্রান্সের শুল্ক নীতি, শিল্প নিয়ন্ত্রণ নীতি ছিল যথেষ্ট বিশৃঙ্খল এবং তা অবাধ বাণিজ্য নীতির পরিপন্থী। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট কি? কর কাঠামোয় ত্রুটি। ফ্রান্সের কর কাঠামো, কর আদায় ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ এবং যাবতীয় কর না তৃতীয় সম্প্রদায়কে কেবলমাত্র বহন করতে হতো। এই জন্যই ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে বা ফ্রান্সের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ঠিক আছে। এরপরে প্রশ্ন পড়বো আমরা। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রাক বিপ্লব ফ্রান্সে কি কি কর প্রচলিত ছিল? এগুলি কারা প্রদান করত? দেখো, প্রাক বিপ্লব ফ্রান্সে টেইলি, টেইলি এক ধরনের কি কর? ভূমি কর। ক্যাপিটেশন বা উৎপাদন কর। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন তোমাদের এইভাবে, ক্যাপিটেশন কি? তখন তোমরা লিখবে ক্যাপিটেশন হলো ফ্রান্সের এক ধরনের উৎপাদন কর। ঠিক আছে। তারপরে ভিংটিএমএ কর, সম্পত্তি কর বলি, গ্যাবেল বা লবণ কর, টাইথ ধর্মকর, করভি বা বেগার শ্রম চালু ছিল। ঠিক আছে। এই সমস্ত করগুলো কিন্তু প্রাক বিপ্লব ফ্রান্সে প্রচলিত ছিল। আর এগুলি কারা প্রদান করতো? এর আগেই বললাম, কেবলমাত্র তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা এই করগুলো বেশিরভাগ বহন করত। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রাক বিপ্লব ফ্রান্সের কর কাঠামো কেমন ছিল? প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে 2 ধরনের কর প্রচলিত ছিল, যথা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কোনগুলো? টেইলি, ক্যাপিটেশন এবং ভিংটিএমই, এই 3টে ছিল প্রত্যক্ষ কর। আর গ্যাবেল, করভি, এইডস প্রভৃতি কর ছিল পরোক্ষ কর। ফ্রান্সে প্রচলিত করের সিংহভাগ প্রদান করত তৃতীয় সম্প্রদায়। ঠিক আছে। পরের প্রশ্ন 6 নম্বর, করভি কি বা করভি কি? প্রাক বিপ্লব ফ্রান্সে বেগার শ্রম বা বেগার খাটার মাধ্যমে করদানের রীতি হলো করভি, যেটাকে আমরা বেগার খাটা বলি। ঠিক আছে। সামন্ত প্রভুর সেবায় সপ্তাহের নির্দিষ্ট কয়েকদিন পারিশ্রমিকহীন, মানে কোনো রকম টাকা পয়সা না নিয়ে বাধ্যতামূলক শ্রমদান করতে হতো তৃতীয় সম্প্রদায়কে। এই পারিশ্রমিকহীন বাধ্যতামূলক শ্রমদানকে করভি বলা হতো। 7 নম্বর প্রশ্ন, টাইথ বা টাইদ বলতে কি বোঝো? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের তৃতীয় শ্রেণীর জনগণ ফরাসি চার্চকে
ধর্ম পালনের জন্য যে কর প্রদান করত তা হলো টাইথ বা ধর্মীয় কর। টাইথ লাভ করে ফরাসি চার্চ প্রচুর সম্পদের অধিকারী হতো এবং যাজকরা ব্যক্তিগত বিলাস ব্যসনে এই অর্থ ব্যয় করত। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল এবং সেগুলি কি কি? প্রাক বিপ্লব যুগে ফরাসি সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল এবং এগুলিকে বলা হতো এস্টেট। এগুলি হলো যাজক শ্রেণী বা প্রথম স্টেট বলবো আমরা, অভিজাত শ্রেণী বা দ্বিতীয় এস্টেট এবং সাধারণ শ্রেণী বা তৃতীয় এস্টেট। 9 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সের প্রথম শ্রেণী বা প্রথম এস্টেট কাদের বলা হতো? প্রাক বিপ্লব ফরাসি সমাজে গির্জা বা চার্চের প্রতিনিধি যাজকরা ছিল প্রথম সম্প্রদায় বা প্রথম এস্টেট। বিপ্লবের প্রাককালেই এদের সংখ্যা ছিল প্রায় 1,20,000। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সে দ্বিতীয় সম্প্রদায় বা দ্বিতীয় এস্টেট কাদের বলা হতো? প্রাক বিপ্লব ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায় বা দ্বিতীয় এস্টেট নামে পরিচিত ছিল। ফরাসি সমাজে সবচেয়ে প্রভাবশালী অংশ ছিল এই অভিজাতরা এবং এরা জন্মসূত্রে অভিজাত ও পোশাকি বা অর্জিত অভিজাত এই দুটি ভাগে বিভক্ত ছিল। এছাড়াও ছিল গ্রামীণ অভিজাত। ঠিক আছে। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন দেখো, শাঁ-কুলোত কাদের বলা হয়? প্রাক বিপ্লব ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়ের একটি উপশ্রেণী ছিল এই শাঁ-কুলোত। কুলোতহীন অর্থাৎ ফ্রান্সের যে সমস্ত দরিদ্র ভিটেমাটিহীন ভবঘুরে মানুষের কুলোত বা ব্রিচেস, যেটাকে বলছে লম্বা মোজা, পরিধান করার সামর্থ্য ছিল না, তারা কুলোতহীন বা শাঁ-কুলোত নামে পরিচিত ছিল। অর্থাৎ যাদের এই লম্বা মোজা পরিধান করা বা পরার কোনো সামর্থ্য ছিল না তাদেরকেই শাঁ-কুলোত বলা হতো। এই শাঁ-কুলোতদের মধ্যে কারা ছিল? রাজমিস্ত্রি, কারখানার শ্রমিক, ভিস্তি বা জলবাহকের কাজ করে জীবিকা নির্বাহ করত। শাঁ-কুলোতরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1/5 ভাগ। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল এমন 3জন দার্শনিকের নাম লেখো। ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল এমন 3জন দার্শনিক হলেন মন্তেস্কু, ভলতেয়ার ও রুশো। ভলতেয়ার কি করেছিলেন? ভলতেয়ার চার্চের দুর্নীতি তুলে ধরেন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা তুলে ধরেন কে? মন্তেস্কু। এটা মনে রাখবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা কে বলেছেন? মন্তেস্কু। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট দেখো, রুশো জনগণের সার্বভৌমিকতার প্রচার করেছেন, প্রচার করে জানান যে জনগণই হলো ক্ষমতার প্রধান উৎস। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, ফিজিওক্র্যাটস কাদের বলা হয় অথবা ফিজিওক্র্যাটস গোষ্ঠীর মূল বক্তব্য কি? ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের অনুগামী একদল ফরাসি অর্থনীতিবিদ ফিজিওক্র্যাটস নামে পরিচিত। ফিজিওক্র্যাটসরা ছিলেন মার্কেন্টাইল মতবাদের বিরোধী ও অবাধ বাণিজ্যের সমর্থক এবং ভূমিকর ছাড়া দেশে অন্য কোনো কর রাখার পক্ষপাতী ছিলেন না তারা। অর্থাৎ তারা বলতেন একমাত্র ভূমিকরই দেওয়া হবে, তাছাড়া অন্য কোনো কর দেওয়া যাবে না বা দেওয়া হবে না। এই মতবাদে বিশ্বাসী কারা ছিলেন? কুইসনে, তুর্গো, মিরাব্বু ও নেমুর ছিলেন এই মতবাদে বিশ্বাসী। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, স্টেটস জেনারেল বলতে কি বোঝো? উত্তর দেখো, ফ্রান্সের আইনসভা বা পার্লামেন্ট স্টেটস জেনারেল নামে পরিচিত। এটি 1302 খ্রিস্টাব্দে গঠিত হয়। যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় ও তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এই স্টেটস জেনারেল গঠিত হয়েছিল। রাজা সোরসলুয়ের আমলে দীর্ঘ 175 বছর পর স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয় 1789 সালে। তাহলে কত বছর পর এই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয়? 175 বছরের পর। কার আমলে? রাজা সোরসলুয়ের আমলে। ঠিক আছে। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, অভিজাত বিদ্রোহ বলতে কি বোঝো? ফ্রান্সে গণ্যমান্যদের পরিষদ রাজার কর আরোপের প্রস্তাব বাতিল করে দিলে ক্রুদ্ধ রাজা এই পরিষদকে বাতিল করে দিয়ে ফ্রান্সের সমস্ত প্রদেশের পার্লামেন্ট বন্ধ করে দেন এবং 57টি নতুন বিচারালয় স্থাপন করে বেশ কিছু সংস্কারমূলক কর আরোপ করেন। এর বিরুদ্ধে ফ্রান্সের অভিজাতরা যে বিদ্রোহ শুরু করেছিল 1788 খ্রিস্টাব্দের জুন মাস নাগাদ, তা অভিজাত বিদ্রোহ নামে পরিচিত। অভিজাত বিদ্রোহের ফলে রাজতন্ত্রের মর্যাদাহানি ঘটে, রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ম্লান হয়ে যায় বা মুছে যায় এবং 3 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লবের সূচনা হয়। 16 নম্বর প্রশ্ন দেখো, বাস্তিল দুর্গের পতন কেন ও কিভাবে হয় অথবা বাস্তিল দুর্গের পতনের ঘটনাটি কি? দেখো, বাস্তিল হলো ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ যা ছিল ফ্রান্সের বুর্বো রাজাদের স্বৈরতন্ত্রের প্রতীক। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এভাবে, বুর্বো রাজাদের স্বৈরতন্ত্রের প্রতীক কোনটি? তখন উত্তর হবে কি বলো? বাস্তিল দুর্গ। রাজা সোরসলুই তার জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করলে ফ্রান্সের জনগণ কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে। কয়েকশো বিক্ষুব্ধ জনতা যখন বাস্তিল দুর্গ আক্রমণ করে তখন নিরাপদ বন্দীদের মুক্ত করে এবং তা ধ্বংস করে দেয়। এটি হয়েছিল কবে? 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই।
তাহলে বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল? 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। 17 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গ পতনের গুরুত্ব কি? অর্থাৎ বাস্তিল দুর্গের পতনের ফলে কি হয়েছিল? বাস্তিল দুর্গ পতনের গুরুত্বগুলি হলো, বাস্তিল দুর্গের পতন স্বৈরাচারী রাজতন্ত্রের পতন সূচনা করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রান্স তথা ইউরোপের মুক্তি পিপাসু মানুষের কাছে মুক্তির অনুপ্রেরণা নিয়ে আসে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় সভাকে শক্তিশালী করা হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অভিজাত শ্রেণী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। 18 নম্বর প্রশ্ন, পৌর বিপ্লব বলতে কি বোঝো? বাস্তিল দুর্গের পতনের পর বুর্জোয়া শ্রেণী বিভিন্ন শহরে ইন্টেন্ডেন্টদের ক্ষমতাচ্যুত করে রাজার কর্তৃত্বের অবসান ঘটায় এবং পৌর শাসনে পরিবর্তন আনে। এভাবে প্যারিসে গড়ে ওঠে নতুন পৌর প্রশাসন ব্যবস্থা। প্যারিসের অনুকরণে ফ্রান্সে লিলি, রুয়েন, দিজ, বোর্দো প্রভৃতি শহরেও পৌর শাসনে পরিবর্তন ঘটে, যা পৌর বিপ্লব নামে পরিচিত। 19 নম্বর প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণার বিষয়বস্তু কি? উত্তর দেখো, ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণার বিষয়বস্তু হলো স্বাধীনতা, মানুষের জন্মগত অধিকার, আইন জনগণের ইচ্ছার প্রতিফলন এবং আইনের চোখে সকল মানুষই সমান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ক্রয় বিক্রয়, মানুষের সর্বজনীন অধিকার। 4 নম্বর পয়েন্ট, জনগণই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। 5 নম্বর পয়েন্ট, আইনের সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা কারাদণ্ড দেওয়া যাবে না। এগুলোই ছিল ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণার বিষয়বস্তু। ঠিক আছে, পরের প্রশ্ন 20 নম্বর, বুর্জোয়া বিপ্লব বলতে কি বোঝো? টেনিস কোর্টের শপথ অনুষ্ঠানে যাজকদের 139 জন এবং অভিজাতদের 47 জন প্রতিনিধি তৃতীয় সম্প্রদায়ে যোগ দেন। এই পরিস্থিতিতে 27শে জুন 1789 খ্রিস্টাব্দে ভীত ও হতাশাগ্রস্ত ফরাসি রাজা তৃতীয় সম্প্রদায়ের মাথাপিছু ভোটদান ও একই কক্ষে বসার দাবি মেনে নেয়। এই ঘটনায় বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, জ্যাকোবিন কাদের বলা হতো? বিপ্লব পরবর্তী ফরাসি আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ দল ছিল এই জ্যাকোবিন, এবং এই দলের সদস্যরাও জ্যাকোবিন নামে পরিচিত ছিল। জ্যাকোবিনরা ছিল প্রজাতন্ত্রের সমর্থক ও উগ্র বামপন্থী। এই দলের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন রোবস্পিয়র। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রোবস্পিয়র কে ছিলেন, তখন তোমরা লিখবে রোবস্পিয়র ছিলেন জ্যাকোবিন দলের সবচেয়ে জনপ্রিয় নেতা। 22 নম্বর প্রশ্ন, গিলোটিন কি? গিলোটিন হলো এক প্রকার যন্ত্র যার সাহায্যে সন্ত্রাসের শাসনকালে শিরচ্ছেদ করা হতো। শিরচ্ছেদ মানে মাথা কেটে ফেলা বা মুন্ডু কাটা। যন্ত্রটিতে দুটি কাঠের লাঠির মাঝে ঝুলন্ত অবস্থায় ভারী লোহার কাটারি থাকতো। উপর থেকে নেমে এসে নিচে শায়িত মানুষের মানে যে শুয়ে থাকতো সেই মানুষের শিরচ্ছেদ করত। ফ্রান্সের ডক্টর জোসেফ ইগনিস গিলোটিন এই যন্ত্রটি আবিষ্কার করেন। 23 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? রাজা সরোজ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্স অভ্যন্তরীণ প্রতিবিপ্লব এবং বৈদেশিক আক্রমণ এই দ্বিমুখী সমস্যার সম্মুখীন হয়। এই সংকটময় পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য জাতীয় প্রতিনিধি সভা দেশে জরুরি অবস্থা ঘোষণা করে এবং ফ্রান্সে এক কঠোর দমনমূলক শাসন পরিবর্তন করে। এই শাসন ব্যবস্থাকে সন্ত্রাসের শাসন বা সন্ত্রাসের রাজত্ব বলা হয়। এটি ঘটেছিল কবে থেকে? 1793 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দ 27শে জুলাই পর্যন্ত, প্রায় 1 বছর। 24 নম্বর প্রশ্ন দেখো, রোবস্পিয়র কে ছিলেন? ম্যাক্সমিলিয়ান রোবস্পিয়র ছিলেন জ্যাকোবিন দলের উগ্রপন্থী নেতা এবং সন্ত্রাসের শাসনের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে ফ্রান্সে বিপ্লবীদের দমন করা হয় এবং বৈদেশিক যুদ্ধে ফ্রান্সের জয়ের সূচনা হয়। কিন্তু সন্ত্রাসের শাসনের প্রয়োজন ফুরিয়ে গেলেও তিনি শাসন বজায় রাখার চেষ্টা করলে তাকেও গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 28শে জুলাই। 25 নম্বর প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের নারীর যোগদানের ফলাফল কি হয়েছিল? ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ এবং তাদের আন্দোলন কিন্তু বৃথা যায়নি। বিপ্লব সফল হওয়ার পর নারীদের জন্য একগুচ্ছ অধিকার প্রদান করা হয়, যেমন পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করার বা বিবাহ বিচ্ছেদের মামলা করার অধিকার লাভ করে, বংশানুক্রমিক সম্পত্তির ক্ষেত্রে মহিলাদের অধিকার আইন স্বীকৃতি লাভ করে, এবং 3 নম্বর, নারীরা রাজনৈতিক সংঘ গঠনের অধিকার লাভ করে। 26 নম্বর প্রশ্ন দেখো, ডাইরেক্টরি শাসন কি? 1795 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে প্রচলিত শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন নামে পরিচিত ছিল। এর রোবস্পিয়রের পতনের পর ফ্রান্সের জাতীয় মহাসভা অর্থাৎ ন্যাশনাল কনভেনশন 5 জন ডাইরেক্টরের নেতৃত্বে এই শাসন ব্যবস্থা চালু করে। 5 জন ডাইরেক্টর বা পরিচালক ছিলেন বারাস, লা র্যাভেলিয়ার, লতুনিয়ে, রৌবেল ও কার্নট।
27 নম্বর প্রশ্ন দেখো, অসিয়ারিজম বলতে কি বোঝায়? অসিয়ারিজম এর অর্থ হলো পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগের সমাজ ব্যবস্থাকে অসিয়ারিজম বলা হয়। শুধু ফ্রান্স নয়, ইউরোপের অধিকাংশ দেশে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থাকেও অসিয়ারিজম বলা হতো। 28 নম্বর প্রশ্ন, লেতর দ্য ক্যাসে বলতে কি বোঝো? লেতর দ্য ক্যাসে হলো বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত একটি রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার সাহায্যে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা সম্ভবত। 29 নম্বর প্রশ্ন, লেতর দ্য গ্রেস কি? লেতর দ্য গ্রেস হলো বিচারের ক্ষেত্রে ফ্রান্সের রাজার এক বিশেষ অধিকার। এই কথার অর্থ হলো মুক্তি পরোয়ানা। লেতর দ্য গ্রেস কথার অর্থ কি? মুক্তি পরোয়ানা। এই বিশেষ অধিকারের দ্বারা রাজা বিচারক কর্তৃক শাস্তিপ্রাপ্ত যে কোনো ফরাসিবাসীর শাস্তি মকুব করে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিতে পারতেন। 30 নম্বর প্রশ্ন দেখো, ইনটেন্ডেন্ট কারা অথবা ইনটেন্ডের কাজ কি ছিল? ফ্রান্সের প্রাদেশিক শাসনকর্তারা ইনটেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। প্রাক বিপ্লব ফ্রান্সে এরা ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন। ইনটেন্ডেন্টের অত্যাচার ও শোষণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফ্রান্সের জনগণ এদের বলতো অর্থলোলুপ নেকড়ে। ঠিক আছে, এবার প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন, ক্যাপিটেশন কি? ক্যাপিটেশন হলো ফ্রান্সে প্রচলিত 3টি প্রত্যক্ষ করের মধ্যে একটি, যার অর্থ হলো উৎপাদন কর। 1701 খ্রিস্টাব্দে এই কর ধার্য করার সময় প্রত্যেক ফরাসির উপর সমভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যাজক ও অভিজাতদের অব্যাহতি দিয়ে শুধুমাত্র তৃতীয় সম্প্রদায়ের উপর এই ক্যাপিটেশন আরোপ করা হয়। 32 নম্বর প্রশ্ন, প্যারি কমিউন কাকে বলে? ফ্রান্সে বাস্তিল দুর্গের পতনের পর বর্জোয়ারা প্যারিসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে পৌর পরিষদ গঠন করে প্যারিসের শাসন পরিচালনা করতে থাকে। নবগঠিত এই পৌর পরিষদ প্যারি কমিউন নামে পরিচিত। এই কমিউনের প্রথম মেয়র ছিলেন জা সিলেভেইন বেইলি এবং তার পরবর্তী মেয়র হন পি ভিলেন ইউভ। 33 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে মহাতঙ্ক কোন ঘটনাকে বলা হয়? বাস্তিল দুর্গের পতনের সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলের কৃষক শ্রেণী সামন্তপ্রভু ও জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এ সময় অনেক গুজব রটেছিল, যেমন বিদ্রোহী কৃষকদের শাস্তি করার জন্য সামন্তপ্রভু ও জমিদারদের ভাড়াটে গুন্ডারা গ্রামের দিকে এগিয়ে আসছে। ঐতিহাসিক জর্জ লেফেভরের মতে এইসব গুজব কৃষক সমাজকে চরম আতঙ্কগ্রস্ত করে তোলে। একেই মহা আতঙ্ক বা মহাভয় বলা হয়। 34 নম্বর প্রশ্ন, লাল সন্ত্রাস বলতে কি বোঝো? জ্যাকোবিন দলের পরিচালনায় এবং রোবসপিয়রের নেতৃত্বে 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত ফ্রান্সে যে নৃশংস সন্ত্রাসের শাসন প্রবর্তিত হয়েছিল তাকে লাল সন্ত্রাস বলা হয়। এই সন্ত্রাসে বলি হয়েছিল প্রায় 40,000 নরনারী। 35 নম্বর প্রশ্ন, শ্বেত সন্ত্রাস কি? রোবসপিয়রের মৃত্যুদণ্ডের পর থেকে জাতীয় মহাসভার 14 মাস অর্থাৎ জুলাই 1794 থেকে অক্টোবর 1795 খ্রিস্টাব্দ শাসনকালে ফ্রান্সের বেকার ভবঘুরে মানুষ রোবসপিয়রের ভয়াবহ লাল সন্ত্রাসের বিরুদ্ধে জ্যাকোবিনদের হত্যা করা শুরু করে। এই ঘটনা শ্বেত সন্ত্রাস নামে পরিচিত। এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি যথেষ্ট। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো।